নমস্কার, এফএসিএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের আরও একটা গুরুত্বপূর্ণ জিকে টপিক, সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা ভারতের সংবিধানের বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4-এ চতুর্থ অধ্যায়ে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 অবধি রয়েছে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা ইংরেজিতে বলতে গেলে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, যেটা চতুর্থ অধ্যায়ে পার্ট 4-এ আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51। চলো তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো কি কি জিনিস। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ভারতে আইন রচনা এবং সরকারি নীতি নির্ধারণের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে দেওয়া সাংবিধানিক পথ নির্দেশিকা। আমরা জানি যে সংবিধানের মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্য সেইগুলোর সব কিছুই কিন্তু ন্যস্ত হয় জনগণের ওপর, কিন্তু এই ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো, এগুলো কিন্তু দেওয়া হয় কেন্দ্র এবং রাজ্যকে তাদের জন্য তৈরি করা কিছু নীতি। ঠিক আছে, নাগরিকদের আর্থ সামাজিক অধিকার সুনিশ্চিত করে ভারতকে একটা ওয়েলফেয়ার স্টেট, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতির লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে ভারতকে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলা। ঠিক আছে, ভারতকে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলা, এটা হচ্ছে ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির একটা লক্ষ্য। পরে কি কি বলছে দেখি। প্রথমে আমরা যেটা ফার্স্ট স্লাইডে পড়লাম সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় বা সংবিধানের চতুর্থ অংশে এটা রয়েছে বা পার্ট 4-এ রয়েছে ধারা বা আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51। 36 নম্বর আর্টিকেল থেকে 51 নম্বর আর্টিকেল এই ডিপিএসপির মধ্যে পড়ে। কোথা থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান বা আইরিশ সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান বা আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। আবার এই যে আইরিশ সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে, সেই আইরিশ সংবিধানটা কিন্তু আবার স্প্যানিশ সংবিধান বা স্পেনের সংবিধান থেকে অনুলিপি করা হয়েছিল বা নেওয়া হয়েছিল। তাহলে যদি বলে যে ভারতের সংবিধানের ডিপিএসপি কোথা থেকে গৃহীত হয়েছে, সেটা হবে আইরিশ সংবিধান থেকে। আবার সব থেকে মূলে কোন সংবিধান, অর্থাৎ আইরিশ সংবিধান আবার কোথা থেকে নিয়েছিল স্প্যানিশ সংবিধান থেকে। এবার যেই পয়েন্টটা বলতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলো, এগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ নন জাস্টিসেবল। ঠিক আছে, আদালতের কিন্তু এগুলো কোনো কিছু জাস্টিস দেওয়ার কোনো বিষয় এর মধ্যে নেই। ডিপিএসপিগুলো হচ্ছে এমন আদর্শ যেগুলো যদি ডিপিএসপি না মানা হয় বা যদি সেগুলো লঙ্ঘন হয়, তাহলে কিন্তু আদালত দ্বারা কোনো আইনত প্রয়োগ নেওয়া যাবে না। আদালত দ্বারা আইনত প্রয়োগযোগ্য নয় বা নন জাস্টিসিয়েবল, যেখান থেকে মৌলিক অধিকার জাস্টিসিয়েবল, কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, পরের পয়েন্ট কি বলছে দেখো। পরের পয়েন্ট বলছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক যে নীতিগুলো, সেগুলো একটা নির্দেশনার উপকরণ। কি? একটা নির্দেশনার উপকরণ, যেটা ভারত সরকার আইন বা 1935-এর যেটা ভারত সরকার আইন, সেখানে প্রথম গণনা করা হয়েছিল। একটা নির্দেশনার উপকরণ। এগুলি দেশে অর্থনৈতিক এবং সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। পরের পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডক্টর বি.আর. আম্বেদকর বা সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ডিপিএসপিকে সংবিধানের অভিনব বৈশিষ্ট্য, কি বলেছেন? সংবিধানের অভিনব বৈশিষ্ট্য বা ইংরেজিতে বলতে গেলে নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন হিসাবে বর্ণনা করেছেন।
তাহলে আম্বেদকরের মতে ডিপিএসপিকে আমরা কি বলতে পারি? সংবিধানের অভিনব বৈশিষ্ট্য অথবা নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। পরে কি আছে দেখে নি। আচ্ছা, এই যে ডিপিএসপিগুলোকে আমরা এর বিষয়বস্তু বা এর আদর্শ, এর দিক নির্দেশনা, এগুলোর ওপর ভিত্তি করে এই নীতিগুলোকে আমরা মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সমাজতান্ত্রিক নীতি, একটা হচ্ছে গান্ধীবাদী নীতি, আর একটা হচ্ছে উদার বুদ্ধিবৃত্তিক নীতি। সমাজতান্ত্রিক নীতি, গান্ধীবাদী নীতি, উদার বুদ্ধিবৃত্তিক নীতি। তা প্রথমে 36 নম্বর ধারায় কি আছে মনে রাখতে হবে। 36 নম্বর ধারায় দেওয়া আছে রাষ্ট্রের সংজ্ঞা বা ডেফিনেশন অফ দ্য স্টেট, রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া আছে। 37 নম্বর ধারায় কি দেওয়া আছে? নির্দেশমূলক নীতির প্রয়োগ। তাহলে 36-এ দেওয়া আছে, 36 নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্রের সংজ্ঞা, 37 নম্বর আর্টিকেল বলছে নির্দেশমূলক নীতির প্রয়োগ। এবার এই দুটো চলে যাওয়ার পরে, অর্থাৎ 36-37 চলে যাওয়ার পরে যা যা পড়ে থাকবে সেটাকে আমরা ওই 3টে নীতিতে ভাগ করে নেব, সমাজতান্ত্রিক, গান্ধীবাদী আর উদার বুদ্ধিবৃত্তিক। দেখে নি কি কি আছে। সমাজতান্ত্রিক নীতি কোনগুলো সেগুলো আমরা পড়ব। সমাজতান্ত্রিক নীতি বলছে এগুলো এমন একটা নীতি যেটা সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রদানের লক্ষ্যে এবং কল্যাণ রাষ্ট্রের দিকে পথ স্থাপন করে। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম ডিপিএসপির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা, সেটারই দিক নির্দেশ করে হচ্ছে এই সমাজতান্ত্রিক নীতি। প্রথমটা আর্টিকেল 38 কি করে? আর্টিকেল 38 ন্যায় বিচারের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক একটা সুরক্ষা বিস্তৃত করে। কীরকম সুরক্ষা? আয়ের সুরক্ষা, সুযোগ সুবিধার সুরক্ষা, সুযোগগুলিতে বৈষম্য হ্রাস, অর্থাৎ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যেন বৈষম্য না থাকে, সেটা এই আর্টিকেল 38 আমাদেরকে বলে। আর্টিকেল 39 কি বলে? আর্টিকেল 39 বলে সকল নাগরিকের জন্য জীবিকা নির্বাহের পর্যাপ্ত উপায়ের অধিকার, অর্থাৎ সবাই যেন কাজ পায় সেটা দেখতে হবে। সাধারণ পণ্যগুলির সম্প্রদায়ের বস্তুগত সম্পদের ন্যায়গত বন্টন, সম্পদের ঘনত্ব এবং উৎপাদনের উপায় প্রতিরোধ, পুরুষ মহিলাদের জন্য সমান কাজের জন্য সমবেতন। এখান থেকে প্রশ্ন ভীষণ আসে যে পুরুষ মহিলাদের সম কাজে সমবেতন কোন আর্টিকেল বলে? আর্টিকেল 39। জোরপূর্বক নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক শিশুদের স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণ আর শিশুদের সুস্থ বিকাশের সুযোগ, এগুলো সব আমাদেরকে বলে দেয় আর্টিকেল 39। এরপর আর্টিকেল 39A, এটা কি বলে? দরিদ্রদের সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। অর্থাৎ কোনো মানুষ যদি গরিব হয় সেও যেন সমান ন্যায় বিচার পায়। অর্থাৎ গরিব আর দরিদ্র দুজনেরই যেন সমান ন্যায় বিচার হয়। কেউ দরিদ্র হলে তার যেন ন্যায় বিচার হবে না, এরকম যেন না হয়। আর যদি সে নিজে আইনি পদক্ষেপ টাকা পয়সা দিয়ে না নিতে পারে, তাহলে বিনামূল্যে সরকার তাকে আইনি সহায়তা দেবে। এটা কে বলছে? এটা বলছে আমাদের সংবিধান। ঠিক আছে, সংবিধানের 39A আর্টিকেল। এরপরে আর্টিকেল 41 কি বলছে? আর্টিকেল 41 বলছে বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা, অক্ষমতার ক্ষেত্রে নাগরিকদের বিশেষ নিরাপত্তা। কি বলছে? তাদেরও যেন কাজ করার অধিকার হয়, শিক্ষার অধিকার হয়, জনসাধারণের সহায়তার অধিকার। কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, জনসাধারণের সহায়তার অধিকার। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি আর্টিকেল 42। আর্টিকেল 42 কি বলছে? কাজ এবং মাতৃত্বকালীন ত্রাণের ন্যায়সঙ্গত এবং মানবিক অবস্থার জন্য ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ কেউ যখন মাতৃত্বকালীন অবস্থার মধ্যে থাকবে তখন যেন তার সাথে সমস্ত কিছু যা সিদ্ধান্ত নেওয়া সেগুলো যেন ন্যায়সঙ্গত হয়, সেটা বলছে আর্টিকেল 42। আর্টিকেল 43 কি বলছে?
একটি জীবনযাত্রার মজুরি, জীবনযাত্রার একটা শালীন মান, সমস্ত শ্রমিকদের জন্য সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগগুলি সুরক্ষিত করা। সমস্ত যে শ্রমিক রয়েছেন বা প্রত্যেকের জীবনের মজুরি, জীবনযাত্রার শালীনতা, মান এবং প্রত্যেকের জন্য সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগগুলি সুরক্ষিত করতে হবে। আর্টিকেল 43A কি বলছে? শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। আর্টিকেল 47 বলছে মানুষের পুষ্টি, জীবনযাত্রার মান বৃদ্ধি এবং জনস্বাস্থ্যের উন্নতির দিকে লক্ষ্য করা। এরপরে আমরা আসছি গান্ধীবাদী নীতির মধ্যে। গান্ধীবাদী নীতিগুলো কিন্তু গান্ধী যে মতাদর্শ তার ওপর ভিত্তি করে তৈরি করেছে। গান্ধী আন্দোলনের সময় গান্ধী কর্তৃক বর্ণিত যে নীতিগুলো ছিল সেইগুলো এর মধ্যে রাখা হয়েছে। যেমন আর্টিকেল 40 কি বলছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর্টিকেল 40, গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে এবং তাদের স্বায়ত্তশাসনের ইউনিট হিসাবে কাজ করতে সক্ষম করার জন্য তাদের প্রয়োজনীয় ক্ষমতা এবং কর্তৃত্ব দিতে হবে। গ্রাম পঞ্চায়েত গঠন কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 40। প্রচুর প্রশ্ন এসেছে এর আগে। আর্টিকেল 43 কি বলছে? গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বা সহযোগিতার ভিত্তিতে কুটির শিল্পের প্রচার করা। আর্টিকেল 43। আর্টিকেল 43B, স্বেচ্ছাসেবী গঠন, স্বায়ত্তশাসিত কার্যকারিতা, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং সমবায় সমিতিগুলির পেশাদার পরিচালনা। আর্টিকেল 43B বলছে। আর্টিকেল 46 কি বলছে? এসসি, এসটি এবং সমাজের অন্যান্য দুর্বল অংশের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থকে প্রচার করা, তাদের সামাজিক অবিচার এবং শোষণ থেকে রক্ষা করতে হবে। আর্টিকেল 47, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এমন বিষাক্ত পানীয় আর ওষুধের ব্যবহার বন্ধ করতে হবে বা নিষিদ্ধ করা। আর আর্টিকেল 48, গরু, বাছুর, অন্যান্য দুগ্ধ বা ভারবাহী গবাদি পশু জবাই নিষিদ্ধ করতে হবে। তাদের যে জাত সেই জাতের উন্নতি করতে হবে। ঠিক আছে? অর্থাৎ গরু, বাছুর আর এই সমস্ত যারা পশুরা যাদের আছে তাদের জবাই নিষিদ্ধ করা, তাদের যে প্রজাতি বা জাতি তাদের উন্নতি করা, এটা বলছে আর্টিকেল 48। এরপরে দেখো, এরপরে আসছে হচ্ছে উদার বুদ্ধিবৃত্তিক নীতি। এই নীতিগুলো উদারতাবাদের যে মতাদর্শ তাকে প্রতিফলিত করে। কি কি বলছে? আর্টিকেল 44 প্রচুরবার প্রশ্ন এসছে। আর্টিকেল 44 প্রচুরবার প্রশ্ন এসছে, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সমস্ত নাগরিকদের জন্য সারা দেশে নিরাপদ অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তন করা। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 44। সবার জন্য অভিন্ন দেওয়ানি বিধি, মনে রাখবে 4 দুটো সমান। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44। আর্টিকেল 45 কি বলছে? 14 বছর বয়স শেষ না হওয়া পর্যন্ত সমস্ত বাচ্চাদের জন্য প্রাথমিক শৈশব যত্ন এবং শিক্ষা প্রদান করা। আর্টিকেল 48 আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি এবং পশুপালন সংগঠিত করা। আর্টিকেল 49 কি বলছে? শৈল্পিক বা ঐতিহাসিক আগ্রহের যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে, অর্থাৎ ঐতিহাসিক বলো বা বিভিন্ন যে শিল্পকলা আমাদের দেশের, বিভিন্ন স্মৃতিসৌধ হতে পারে, বিভিন্ন ঐতিহাসিক স্থান হতে পারে, বিভিন্ন ঐতিহাসিক বস্তু হতে পারে, সেগুলোকে রক্ষা করা এবং যা জাতীয় গুরুত্বের বলে ঘোষণা করা হয়। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 49। অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত ঐতিহাসিক জিনিস রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক শিল্পকলা, শিল্প কারুকার্য বস্তু যেগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা, রক্ষা করা দায়িত্ব কে দিয়েছে? আর্টিকেল 49। আর্টিকেল 50 কি বলছে? রাষ্ট্রের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে বলেছে আর্টিকেল 50। এখানে যে কটা আর্টিকেল পড়লাম
প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেল 44 খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 45 ইম্পর্টেন্ট, 48 ইম্পর্টেন্ট, 49 ইম্পর্টেন্ট, 50 মানে প্রত্যেকটাই কোনোটা বাদ দেওয়া যাবে না, সব কটাই ইম্পর্টেন্ট। আর্টিকেল 51 আরও ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বৃদ্ধি, দেশগুলির সাথে ন্যায়সঙ্গত এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখা, আন্তর্জাতিক আইন এবং চুক্তির বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা, সালিশের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত থাকা। অর্থাৎ যদি কোনো দেশের সাথে আমাদের দ্বন্দ্ব লাগে, যদি ঝামেলা হয়, মতবিরোধ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনি সালিশি সভা বসিয়ে, মানে আন্তর্জাতিক সালিশি সভা বসিয়ে সেই বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে, এটা বলছে আমাকে আর্টিকেল 51। আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে হবে, কে বলছে? আর্টিকেল 51। আন্তর্জাতিক নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, কে বলছে? আর্টিকেল 51। আন্তর্জাতিক যে বিভিন্ন দেশ আছে তার সাথে ন্যায়সঙ্গত এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে কে বলছে? বলছে আর্টিকেল 51। চলো পরেরটাতে চলে যাই। এরপরে আমাদের কতগুলো আইন সংশোধন হয়েছে, যেমন 42তম আইন সংশোধন হয়েছে 1976, সেখানে 4টে নতুন নির্দেশিকা যুক্ত হয়েছে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট হয়েছে। 42 অ্যামেন্ডমেন্ট যখন হয়েছিল, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ, তখন 4টে নতুন নির্দেশিকা অ্যাড হয়েছে ডিপিএসপিতে। কি? আর্টিকেল 39 শিশুদের সুস্থ বিকাশের জন্য সুযোগ সুনিশ্চিত করা, 39A সমান ন্যায় বিচার প্রদান করা, দারিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা, 43A শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া, আর 48A পরিবেশ রক্ষা এবং উন্নত করার জন্য বন্যপ্রাণী রক্ষা। যদি বলে বন্যপ্রাণী সংরক্ষণ, কত নম্বর আর্টিকেলে বলে দেওয়া হয়েছে? 48A। পরিবেশ উন্নয়ন, পরিবেশ রক্ষা কত নম্বর আর্টিকেলে বলে দেওয়া হয়েছে? 48A। এরপরে আরও কয়েকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 38-এর অধীনে 1978-এ যখন 44তম সংবিধান সংশোধন হলো, বা 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হলো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হলো, তখন রাষ্ট্রকে আয়, স্থিতি, সুযোগগুলিতে বৈষম্য হ্রাস করতে হওয়া, এটা কিন্তু অ্যাড করা হয়েছিল। আর 2002 সালের 86তম সংশোধনী আইন 45 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তুকে পরিবর্তন করা হয়েছিল। আর্টিকেল 45-এর যে বিষয়বস্তু সেটাকে পরিবর্তন করা হয়, আর 21-এর এ অনুচ্ছেদের অধীনে প্রাথমিক শিক্ষাকে যে মৌলিক অধিকার বলা হয়েছে সেটা কিন্তু মৌলিক অধিকারে নিয়ে চলে যাওয়া হয়েছিল। বোঝা গেল? এই যে 45-এ আমরা পড়লাম না যে 14 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত সমস্ত শিশুদের প্রাথমিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে, এটা আগে ছিল না। এর আগে ছিল কিন্তু ওই প্রাথমিক শিক্ষার কথাটাও বলা ছিল, কিন্তু প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারে নিয়ে চলে যাওয়া হলো এই 2002 সালের 86তম সংশোধন সংবিধানী আইনের মাধ্যমে। 21-এর এতে নিয়ে চলে যাওয়া হলো, আর 45 নম্বর ধারাটাকে একটু পরিবর্তন করে এইটা করে দেওয়া হলো যে 14 বছর বয়স অবধি পূর্ণ না হওয়া পর্যন্ত সমস্ত শিশুদের প্রাথমিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। আর 2011 সালের 97তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সমবায় সম্পর্কিত যে আইনটা ছিল 43-এর বি অনুচ্ছেদ বা 43-এর বি আর্টিকেলের অধীনে একটা নতুন ডিপিএসপি যুক্ত করা হলো। এর জন্য রাষ্ট্রকে স্বেচ্ছাসেবী সংগঠন করা, স্বায়ত্তশাসিত কার্যকারিতা, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, সমবায় সমিতিগুলির পেশাদার পরিচালনার প্রচার করতে হবে। ভারতীয় সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদের অধীনে এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ডিপিএসপিগুলি দেশের শাসন ব্যবস্থায় মৌলিক এবং আইন তৈরির ক্ষেত্রে এই নীতিগুলি প্রয়োগ করা রাষ্ট্রের কর্তব্য হবে। অর্থাৎ যে আইন পরবর্তীকালে আমাদের দেশে তৈরি হবে বা যে আইনগুলো আমাদের দেশে লাগু করা হবে, সেখানে কিন্তু এই নীতিগুলোকে আমাকে প্রয়োগ করতে হবে। এই নীতিগুলোর ওপর ভিত্তি করে ডিপিএসপির এই যে নীতিগুলো, যেগুলো সরকারের জন্য, রাজ্য সরকার কেন্দ্র সরকারের জন্য বলে দেওয়া হয়েছে, সেই নীতিগুলোকে প্রয়োগ করাটাই রাষ্ট্রের প্রধান কর্তব্য হবে।
এটা বলে দেওয়া হয়েছে। তাহলে মোটের ওপর আমাদের যেটা থিওরি ক্লাস ছিল, যেটা বোঝানোর ছিল তোমাদেরকে ডিপিএসপি নিয়ে, সেটা আমি পুরোটাই বলে দিলাম। এরপরও যদি কারোর কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে তোমাদের ভালো লেগেছে, তোমাদের সাহায্য হচ্ছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা এমসিকিউ করব, ঠিক আছে? এবার আমরা এমসিকিউ করব। দেখো প্রথম কি আছে, সবাই আমাকে উত্তর তো দেওয়া সম্ভব না, এটা লাইভ ক্লাস হচ্ছে না, কিন্তু তোমরা নিশ্চয়ই উত্তরটা বলতে পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস কনসিস্ট অফ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন? কোন আর্টিকেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বলা হয়েছে যে নারী পুরুষ সমান কাজের জন্য সমান বেতন পাবে? 31, 39A, 41, 39। আমি জানি সবাই মনে মনে ঠিক উত্তরটা দিয়ে দিয়েছো, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে আর্টিকেল 39। সমকাজে সমবেতন, নারী পুরুষের সমকাজে সমবেতন কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 39। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য আর্টিকেলস ইন দ্য কনস্টিটিউশন স্টেট দ্য গান্ধীয়ান প্রিন্সিপাল? এই যে গান্ধীবাদী যে নীতিগুলো বা গান্ধীয়ান প্রিন্সিপাল যেগুলো আমরা পড়লাম, কত থেকে কত নম্বর আর্টিকেল ছিল গান্ধীবাদী নীতি? আর্টিকেল 40 to 48, 41 to 48, 42 আর 40। আমি জানি তোমরা সবাই উত্তরটা দিতে পারবে, আর্টিকেল 40 টু আর্টিকেল 48। তিনের প্রশ্ন, হুইচ আর্টিকেল স্টেটস অ্যাবাউট ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য কান্ট্রি? তোমাদের মনে থাকবে অভিন্ন দেওয়ানি বিধি, বারবার করে আমি পড়ানোর সময় বলছিলাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে আর্টিকেল 44, অভিন্ন দেওয়ানি বিধি আর্টিকেল 44। চারের প্রশ্ন, ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ডিপিএসপি? কোথা থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়েছে ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি? ইউএসএ, আয়ারল্যান্ড, ফ্রান্স, জাপান। সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড বা আইরিশ সংবিধান থেকে। পাঁচের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি বা ডিপিএসপি? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পার্ট 4, চতুর্থ অংশ বা চতুর্থ অধ্যায় থেকে নেওয়া হয়েছে, আর্টিকেল 36 to 51। ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে আগেই বলে দিয়েছি, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে। দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো টাটা।